আসন সমীকরণ পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসুর। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা এই পডকাস্টে প্রতিদিন বিভিন্ন জেলার যে সিটগুলো আছে, সংসদীয় আসনগুলো আছে, সেগুলোতে কোনটাতে কি অবস্থা, কোনখানে ভোটিং ট্রেন্ড কিরকম, এবং প্রার্থীদের ইন্ডিভিজুয়ালি কোন প্রার্থীরা এগিয়ে আছে বা কোন প্রার্থীরাই আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা করবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এবং তারপরে আমাদের সাথে যারা এক্সপার্ট থাকেন তাদের ইন্ডিভিজুয়াল একটা প্রেডিকশন আমরা করি। আজকে আমার সাথে উপস্থিত আছেন এই অ্যানালাইসিস এবং প্রেডিকশনে জ্যোতি রহমান। উনি একজন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন। আর আমাদের সাথে আরও আছেন এতেশামুল হক, উনি যুক্তরাষ্ট্র থেকে জয়েন করেছেন এবং উনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং পেশায় উনি একজন আইনজীবী। আমরা আজকে আমাদের আগে অলরেডি আমরা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার 16টা আসন অ্যানালাইসিস করেছিলাম, প্রেডিকশন করেছিলাম। আজকে আমরা চট্টগ্রাম বিভাগের আরো কয়েকটি আসন প্রেডিক্ট করব। এর মধ্যে আমরা প্রথমেই শুরু করব লক্ষ্মীপুর, তারপরে ফেনী, তারপরে নোয়াখালী, তারপরে আমরা কুমিল্লা জেলা এবং চাঁদপুর, এই জেলাগুলো আমরা আজকে কভার করব এবং চেষ্টা করব যাতে কক্সবাজারটাও আমরা আজকে কভার করতে পারি। তো আমি প্রথমেই শুরু করছি ফেনী এই জেলায়। এই জেলায় 3টি আসন আছে। আমরা যদি প্রথমেই শুরু করি ফেনী 1, আমরা যদি দেখি ফেনী 1 হচ্ছে পরশুরাম উপজেলা, ফুলগাজী উপজেলা ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন। এই আসনে খালেদা জিয়া নিজে একসময় প্রার্থী হতেন এবং এই আসনে যদি আমরা হিস্টোরিক ভোটিং ট্রেন্ড দেখি, এখানে জামাতের 7 থেকে 8% বেশি ভোট নাই। আবারও বলি যে আমরা হিস্টোরিক জামাতের ইন্ডিভিজুয়াল ভোট ট্রেন্ড অ্যানালাইসিসের জন্য 91 এবং 96 সালে যখন জামাত নিজে আলাদা করে নির্বাচন করেছিল, সেটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরছি। 2001 সাল এবং 2008 সালে জামাত যেহেতু জোটের হয়ে করেছে, অনেকখানে জামাত দাঁড়ায়নি ইন্ডিভিজুয়ালি, এবং অনেকখানে জামাত দাঁড়িয়েছিল, বাট সেটা দাঁড়ালেও তারা বিএনপি জামাত জোট হিসেবে দাঁড়িয়েছিল। আমরা দেখছি যে এখানে এই আসনে বিএনপি সবসময় একটা ভালো স্ট্রং অবস্থায় ছিল। তো আমরা শুরু করি এতেশামকে দিয়ে। এতেশাম, আপনি এই আসন সম্পর্কে প্রেডিকশন কি? থ্যাংক ইউ ফাহিম ভাই। ফেনী 1 হলো খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত একটা কনস্টিটিউয়েন্সি। ওনার বাবার বাসা ছিলেন ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। আপনি যদি ভোটিং প্যাটার্নস দেখেন, 2001-এ উনি সিটে 70%-এর বেশি ভোট পেয়েছিলেন, যেটা মানে বাংলাদেশের যে কোনো জায়গায় একটা কম্পিটিটিভ ইলেকশনে মানে অচিন্তনীয় ব্যাপার। 2008-এও এত কিছুর পরে উনি আমার যতদূর মনে হচ্ছে 65% ভোট পেয়েছিলেন। তো এখানে মানে উনি যতদিন ছিলেন উনার একচেটিয়া ভোট ছিল। উনি ইন্তেকাল করেছেন 1.5 মাসের মতো। উনার বিএনপি সবসময় এখানে একটা স্ট্রং অর্গানাইজেশন আছে। আমি ধারণা করি এখানে বিএনপি জিতে আসবে, কিন্তু আমি একটু বলে রাখি, আমরা আজকে অনেকগুলো সিট দেখব যেখানে হয়তো বা জামাতের আগে স্ট্রং একটা বেস ছিল না, কিন্তু এই ইলেকশন দিয়ে আমার ধারণা মানুষের অভ্যাস হবে যে জামাতকে প্রার্থীর ব্যাপারে চিন্তা ভাবনা করে যে ভোট দেওয়া। কাজে জামাত এই ইলেকশনে যে ইনভেস্ট করছে, এটা সামনের বার তাদের যে মানে তাদের লাভ হবে এখান থেকে। কিন্তু এবার আমি বিএনপিকে আগে রাখবো। জি, আমার মনে হয় আপনি লাস্ট যে কথাটা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমার ধারণা, যেহেতু জামাত 2001 এবং 2008 সালে নির্বাচন জোটের হয়ে করেছিল, জামাত আসলে কোন কোন জায়গায় আরো সবল হয়েছে বা কোন কোন জায়গায় আরো দুর্বল হয়েছে, এটা আমার ধারণা জামাতের নিজেদেরও আসলে এনাফ ডেটা হয়তো নাই। ইভেন এই সেম কথাটা আবার বিএনপির ক্ষেত্রে। বিএনপি হয়তো অনেকখানে খুব কমফোর্টেবলি জিতেছে 2001 সালে, বা কম্পিটিটিভ ছিল 2001 বা 2008-এ, কিন্তু সেটা কি বিএনপি নিজস্ব স্ট্রেংথে নাকি সেখানেও জামাতের একটা কন্ট্রিবিউশন ছিল, সেটা আমার ধারণা বিএনপিও আসলে 100% হয়তো অনেক জায়গায় হয়তো জানার কথা না।
তো আমার ধারণা এই ইলেকশনটা আসলে মোটামুটি দুই দলকেই যথেষ্ট পরিমাণ ডাটা দিবে, যেটার উপরে আগামী 5 বছরে তারা 2030 সালের নির্বাচন নিয়ে হয়তো কাজ করতে পারবে। অফকোর্স আমি ধরে নিচ্ছি যে 2030 সালেও জামাত আর বিএনপি হয়তো মুখোমুখি ইলেকশন করবে। তো এনিওয়ে, জ্যোতি, এই আসন সম্পর্কে আপনি, ফেনী 1 আসন সম্পর্কে আপনার অপিনিয়ন? আমিও এখানে আপনার বিএনপি ক্যান্ডিডেট রফিকুল আলম, ওনাকে মন্ত্রী রফিকুল আলম, তাকেই এগিয়ে রাখবো, তাকেই দেবো। মেইনলি বিকজ এটা খালেদা জিয়ার আসন ছিল, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, দেয়ার ইজ এ হিউজ হিস্টোরিক্যাল লেগেসি, সেই কারণে। আমি এখানে এতেশামের কথার সাথে আপনার এবং ফাহিম আপনার কথার সাথে জাস্ট আরেকটু অ্যাড করি। আমাদের অনেক দর্শকই বলেছেন যে 90s এর ডাটা, এটা তো কোনো হিসাব হলো না এন্ড সো অন। সো আমি একটু ক্ল্যারিফাই করি, এমন না যে আমরা 90s এর ডাটা 90s এ কি ছিল সেটা দেখেই বলছি, নো, দ্যাটস নট দ্য কেস। আমরা 90s এর ডাটা আমাদের স্টার্টিং পয়েন্ট হিসেবে নিচ্ছি, ঠিক আছে? সো আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে এই আসনটা বা যে কোনো আসনেই জামাতের যদি 90s এ 10% এর নিচে ভোট থাকতো, ঠিক আছে, তখন আমরা বলছি যে ঠিক আছে, আমাদের স্টার্টিং পয়েন্ট, বেস লাইন, মানে প্রথম কথা হলে 90s এ কি ছিল। এই আসনে যদি 90s এ জামাত 10% এর নিচে থাকে, তার সাথে আমরা একবার বলবো যে ঠিক আছে, সারা দেশে আমরা জানি ন্যাশনাল পোল থেকে যে জামাতের ভোট অনেক বেড়েছে, যেখানে হিস্টোরিক্যালি জামাতের ভোট মানে ন্যাশনালি 10-12%-এর বেশি কখনো যায়নি, সেখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি বিভিন্ন পোল 30%-এর উপরে জামাতকে দিচ্ছে, ঠিক আছে? সো আমরা ধরে নিচ্ছি যে ঠিক আছে, একটা 20%, মানে 10 থেকে 30, একটা 20% জামাত পাচ্ছে। সো আমাদের এটা হচ্ছে বেস লাইন প্লাস 20। আচ্ছা, তারপরে আমরা প্রশ্ন করি যে ঠিক আছে, এখন আমরা এই বেসলাইন প্লাস 20, জামাতের আসল স্টার্টিং পয়েন্ট হচ্ছে 30। এখন আমরা দেখি এখানে আর কি কি ফ্যাক্টর। যেমন এই আসনটাতে ফ্যাক্টর হচ্ছে যে এটা বেগম জিয়ার আসন ছিল, সেখানে উনি হিস্টোরিক্যালি রেকর্ড নাম্বারে জিতেছেন, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, দ্যাট ইজ লেগেসি। সো ঠিক আছে, জামাত 10 থেকে বেড়ে 30 হইলো, কিন্তু 30 থেকে এর থেকে বেশি বাড়ার এই নির্বাচনে হয়তো খুব একটা আমরা এই আসনটাতে দেখছি না। এখন কথা এই আসনটাতে যদি এখন 3 বিদ্রোহী থাকতো, ঠিক আছে, সেখানে ত্রিমুখী লড়াই হচ্ছে, সেইটা যদি হতো এবং আমরা বলতাম যে জামাতের 30% সাপোর্ট, তখন কিন্তু কথাটা ভিন্ন হতো। তখন আমরা দেখলে চিন্তা করতাম যে ঠিক আছে, এখানে মাইনরিটি ভোটার কিরকম, এখানে আওয়ামী লীগের ভোটার কিরকম, এখানে প্রার্থীদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি কি, কে সৎ প্রার্থী হিসাবে বা মানে মানুষের মানে জনদরদি হিসেবে কার ইমেজ কিরকম, কে চাঁদাবাজ অথবা মানে দখল বা এরকম মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি সেটা বেশি করে প্যাট্রন করে, সন্ত্রাস প্যাট্রোনাইজ করে, এই ধরনের কথাগুলো আমরা তখন দেখতাম। এমন না যে আমরা 90s এর ডাটা দেখেই থেমে যাচ্ছি, নট এট অল। এই জিনিস আমি ক্লারিফাই করতে চাচ্ছিলাম, করে আবার বলি যে এই আসনটাতে বিএনপি। ওকে, আমিও আপনাদের দুজনের সাথে একমত এই পার্টিকুলার আসনটার ব্যাপারে। আমার কাছে মনে হয় বিএনপির তো একটি স্ট্রং এখানে সবসময় প্রেজেন্স আছে, আর খালেদা জিয়া যেই লেভেলের পপুলার নেত্রী, উনি 2 মাস আগে 1.5 মাস আগে ইন্তেকাল করেছেন, তো তারও একটা ইমোশনাল একটা ব্যাপারও থাকবে। তো আমার ধারণা হয়তো ফেনীর 1-এর লোকজন ওনার সম্মানার্থেই হয়তো ধানের শীষে এবার ভোট দিবে। তো যদিও এখানকার ক্যান্ডিডেট একেবারেই নতুন, তারপরেও আমার ধারণা এখানে ধানের শীষ খুব সহজেই জিতে আসবে। আমরা তাহলে এরপরে মানে ফেনী 2-এ যদি যাই, ফেনী 2-এ হচ্ছে ফেনী সদর উপজেলা, এবং এখানে জয়নাল আবেদিন বর্ষিয়ান বিএনপি নেতা, উনি প্রার্থী ধানের শীষের, এবং এখানে জামাত জোটের 11 দলীয় জোটের যে আরেক সহযোগী দল এবি পার্টি, মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া, উনি যথেষ্ট পরিচিত, টিভি টক শোতে রেগুলার দেখা যায়, বিভিন্ন সেমিনারে উনি সুন্দরভাবে কথা বলেন, একদম সুবক্তা। তো উনি পার্টিসিপেট করছেন এখানে। এইখানে ইন্টারেস্টিংলি জামাত 91 সালে 20% ভোট পেয়েছিল, অতএব এইখানে কিন্তু জামাতের একটা ভোট আছে। এবং মুজিবুর রহমান ভূঁইয়া কিন্তু একসময় শিবিরের, জামাতের যে ছাত্র সংগঠন, সহযোগী ছাত্র সংগঠন শিবিরের সভাপতি ছিল। অতএব ওনার জন্য আসলে মানে ব্যাপারটা
মানে যদি উনি এবি পার্টি নতুন পার্টি, বাট ওনার হিস্টোরিক্যাল এক ধরনের কানেকশন আছে জামাতের সাথে। তো যদিও এবি পার্টির সাথে জামাতের এক ধরনের মানে সমস্যা তৈরি হয়েছিল, এবং বাট সেটা হয়তো এই জোট উপলক্ষে কিছুটা হলেও তারা কাছে এসেছে। তো এরশাদ সাহেব, আপনার কি মনে হয় যে জয়নাল আবেদিন সাহেবের যে মানে সিনিয়রিটি এবং পপুলারিটি, সেটাকে কি জামাত চ্যালেঞ্জ করতে পারবে? আমি জামাত বলতে আমি বোঝাচ্ছি যে মানে জামাত জোট। তো আমি আগেও বলেছিলাম, আবার বলছি, ইলেকশনে যারা আছে তাদের সাথে যারা নাই তাদেরকেও কনসিডার করতে হবে। ফেনী 2 হলো মানে এখন তো আওয়ামী লীগ নাই, কিন্তু এটা ছিল জয়নাল হাজারীর এলাকা, যেখানে 96 থেকে 2001 উনি একটা ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন। ওনার ওই স্টিয়ারিং কমিটি ছিল, যেখানে উনি মানে প্রত্যেক একদম লোকাল পর্যায় পর্যন্ত সন্ত্রাস করতেন। টু দ্য এক্সটেন্ট, যদি ধরেন বিএনপি কেউ ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে বা অন্যদিকে যাচ্ছে, সবসময় বলা হতো যে ফেনী 2-তে যেন রাতে না থাকা হয়, কারণ ফেনী 2 তখন এতটাই ডেঞ্জারাস ছিল। তো উনার মতো ক্যান্ডিডেট এগেনস্টে বিএনপিরও শক্ত ক্যান্ডিডেট লাগবে, যেটা ছিল এই জয়নাল সাহেব, যে বেশি পরিচিত ভিপি জয়নাল হিসেবে। তো আপনি পুরানো বন্দোবস্ত বলতে যেসব মানে ক্যান্ডিডেটের যত দুর্নাম বা বদনাম ভাবতে পারেন, এই জয়নাল সাহেবের সবকিছুই আছে, কিন্তু তারপরে উনি ইলেকশন জিতে আসেন। কারণ যখন একদিকে জয়নাল হাজারী আর এখানে উনার মতো আরেকজন, তারপর জয়নাল হাজারী সাইডলাইন হওয়ার পর আরেকজন ছিল আওয়ামী লীগের হাজারী, উনারও লাস্ট টাইম ছিল হাজারী, উনিও ওরকমই ছিলেন। তো সবসময় এরিয়াতে টাফ নিজাম হাজারী, জি জি জি, রাইট, থ্যাংক ইউ। তো সবসময় এখানে টাফ ক্যান্ডিডেটদের মধ্যে ফাইট হয়। এইখানে আমার ধারণা দরকার ছিল নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন, যিনি সবসময় মানে অন্য ক্যান্ডিডেটকে একটু খোঁচা দিয়ে দিয়ে মানে মানে একটা কনফ্রন্টেশন করার চেষ্টা করবেন, তখন এই উইকনেসটা বের হয়ে যেত। মঞ্জু সাহেব বলে একটু বেশি ভদ্র ক্যান্ডিডেট হয়ে গেছে এই ক্ষেত্রে নাকি? হ্যাঁ, মানে এবং মানে এই আমাদের ইয়াং ক্যান্ডিডেটদের যে একটা আলাদা অ্যাপ্রোচ আছে, যে একটু সোশ্যাল মিডিয়া দিয়ে সবসময় একটু ভদ্রভাবে অ্যাটাক করতে থাকে, উনি এটা পারছেন না। তো সেই জন্য আমি এখানে জয়নাল সাহেবকে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি, জ্যোতি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি কি বলবো? জি হ্যাঁ, বলেন না। হ্যাঁ হ্যাঁ, না আমিও এখানে বিএনপিকে এগিয়ে রাখবো, জয়নাল সাহেবকে এগিয়ে রাখবো। এটা যদি ঢাকায় হতো এই জিনিসটা, তাহলে পরে আমরা হয়তো বলতে পারতাম যে মঞ্জু সাহেবের যে আপনার মানে মিডিয়া ইমেজ, ওনার আপনার করে কথা বলতে পারেন, নতুন কনসেপ্ট বা রিফর্মের জন্য, সংস্কারের জন্য উনি যেসব কথা বলেছেন, বা হাসিনা আমলে নতুনভাবে পলিটিক্স তৈরি করার জন্য, অথবা ইসলামপন্থী রাজনীতি থেকে বের হয়ে এসে মধ্যপন্থী রাজনীতির কথা বলা, এইসব কিছুই ঢাকায় খুব সুন্দরভাবে হয়তো হতো ঢাকার কোনো আসনে। কিন্তু ফেনীতে যেখানে হিস্টোরিক্যাল ব্যাগেজ আছে এন্ড সো অন, এবং আপনার জয়নাল সাহেবের যেখানে সেই বিশাল তার নিজস্ব নেটওয়ার্ক আছে, এতদিন হাসিনার বিরুদ্ধে ফাইট করে টিকে আছেন, সবকিছু মিলে, এবং 2001-এ এবং 2008-এ পার্টিকুলারলি 2008-এ নির্বাচিত হয়েছিলেন। তো সব মিলে আমি মনে করি যে তিনি এবার জিতে আসবেন। ধন্যবাদ। আমিও মনে করি আসলে এই ক্ষেত্রে যেই পয়েন্টগুলো আপনারা বললেন, লোকাল ফ্যাক্টর, সেই জায়গাটাতে উনি হয়তো এগিয়ে আসবেন। উনি কিন্তু আসলে মোস্ট প্রবলি সেন্ট্রাল লিডারও না জয়নাল আবেদিন, তো অতএব উনি খুব ভেরি ফোকাস। যেখানে মঞ্জু ভাই মাচমোর ঢাকায়, মানে ওনাকে আমার কাছে মনে হয় হি ক্যান বি ভেরি গুড সিভিল সোসাইটি লিডার, মানে অথবা আপার হাউস মেম্বার, যদি আমরা আপার হাউস যদি মানে আপনার মানে পিআর আপার হাউস হয় জেনুইনলি, যেটা আসলে হলে ভালো হয়, সেটা যদি হয়, উনি কিন্তু আপার হাউসে খুবই ভালো করতে পারবেন। হ্যাঁ,
অ্যাবসলিউটলি, ওনার মতো লোক হয়তো আপার হাউসে আসলেই অনেক কন্ট্রিবিউট করতে পারবে। তো এনিওয়ে, তো আমিও আসলে আপনাদের মতো এখানে এগিয়ে রাখছি জয়নাল আবেদিনকেই। সো আমরা এই ফেনী 2-এ মোটামুটি 3 জনই একমত, ফেনী 1 এবং ফেনী 2 দুইটা আসনের ক্ষেত্রে। আমরা যদি একটু ফেনী 3-এ যাই, এখানেও একজন হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন, বিএনপির আব্দুল আওয়াল মিন্টু। উনি বেশ ব্যবসায়ী হিসেবে পরিচিত, ব্যবসায়ী নেতাও ছিলেন, বিসিসিআইর প্রেসিডেন্টও ছিলেন, যদিও বেশ কিছু কন্ট্রোভার্সি আছে। ওনার সাথে জামাতের পক্ষ হয়ে ফাইট করছেন মোহাম্মদ ফখরুদ্দিন। এখানে জামাত হিস্টোরিক্যালি 91-এ 13% ভোট পেয়েছে, অতএব একেবারেই যে এখানে অবস্থান নাই তা না। বাট এখানে সবসময় আগে বিএনপির মানে মোস্ট প্রবাবলি 3বার এমপি হয়েছিলেন মোশাররফ হোসেন, বেশ সিনিয়র নেতা। উনি 2001 সালে 68% ভোট পেয়েছিলেন এবং 2008 সালেও ভালো ভোটে জয়লাভ করেছিলেন। তো সেই জায়গাটাতে বোঝা যাচ্ছে যে এখানে আসলে আওয়ামী লীগের সাথে কম্পিট করেই বিএনপিকে এখানে বেশ ভালো একটা অবস্থায় সবসময় ছিল। এতেশাম, আপনার কমেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ফাহিম ভাই। তো এখানে বিএনপির শক্ত প্রার্থী ছিলেন এই মোশাররফ হোসেন সাহেব, যিনি মনে হয় বেশ কয়েকবার পরপর নির্বাচিত হয়েছিলেন 2001 এবং 2008-এও। 2008-এ মানে এত কিছুর মধ্যেও বিএনপিতে 3টা সিটি ফেনী পেয়েছিল, এই বিএনপি পেয়েছিল। তো ইনফ্যাক্ট এই হাসিনাও এই সিটে সাধারণত আওয়ামী লীগের কাউকে দিতেন না। শেষের দিকে উনি এই সিটটা ওই লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে ছেড়ে দিয়েছিলেন, যিনি জাতীয় পার্টির হয়ে ইলেকশন করতেন। উনার উপর অন্য এক ধরনের একটা ফেভার ছিল শেখ হাসিনার, তো ওনাকে এই সিটটা ছেড়ে দেওয়া হয়েছিল। মোশাররফ হোসেন সাহেবের নিজের ব্যক্তিগত একটা সুনাম এবং পরিচয় ছিলেন। উনি হোসাফের মোয়াজ্জেম হোসেন সাহেবের ভাই, নিজেও যথেষ্ট প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন এবং ওনাদের বাসা ছিল এই সিটে। কাজে উনি ইন্তেকাল করেছেন, ওনার জায়গায় আরেকজন শক্ত ব্যবসায়ী নেতা আসছেন আব্দুল আওয়াল মিন্টু, যিনি বিএনপির সাথে কিন্তু অনেক দিন থেকে আছেন। আমার মনে হচ্ছে 96 থেকে 2001-এ শেখ হাসিনার যখন প্রথম প্রধানমন্ত্রিত্ব হলো, তখন উনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে জয়েন করলেন এবং এটা মানে তখন টক অফ দ্য টাউন ছিল যে এরকম স্ট্রং একজন মানুষ বিএনপিকে জয়েন করলেন। উনি ভেবেছিলেন উনি হয়তো ওই ঢাকাতে মেয়র ইলেকশন করবেন। তো উনি অনেক দিন থেকে অনেক কিছুর মধ্যে বিএনপি ইলেকশনে আছেন। ওনার ছেলে তাবিত আওয়াল ঢাকা নর্থে ইলেকশন করেছিলেন, যেটা সম্ভবত মানে বাংলাদেশের অত্যন্ত কয়েকটা যে খারাপ এবং কঠিন নির্বাচন ছিল ওগুলোর মধ্যে একটা, যেখানে এই শেখ তাপস সাহেব মেয়র হলেন। তো সবকিছু বিবেচনায় আমি এই সিটে বিএনপিকে আগে রাখবো। সরি, এখানে একটু কারেকশন, ইট ওয়াজন্ট তাপস সাহেব, তাবিত আওয়ালের বিরুদ্ধে ছিলেন হচ্ছে আপনার আনিস সাহেব। আনিস সাহেব, সরি। থ্যাংক ইউ ভাই। যিনি অ্যাকচুয়ালি ওয়াজ এ ভেরি স্ট্রং কালচারাল পার্সোনালিটি, সিভিল সোসাইটি পার্সোনালিটি, এবং সবাই মনে করেছিল যে এরকম যে ওকে আওয়ামী লীগ মানে ইট ওয়াজ গোইং টু বি আ ক্লিন ফাইট, যে আওয়ামী লীগও একজন ভালো মানুষকে নমিনেশন দিয়েছিল এবং বিএনপিও একজন ইয়াং ফ্রেশ ফেসকে দিয়েছিল। And then that turned into a very ugly, very brutal kind of rigging, presaging the way, 2015-র সেই নির্বাচনটা foreshadowed what was going to happen in 2018 and 24. থ্যাংক ইউ জ্যোতি ভাই। হ্যাঁ, সো আমি বিএনপিকে আগে রাখবো। থ্যাংক ইউ। ওকে, জ্যোতি, আপনার পয়েন্ট, আপনার প্রেডিকশনটা কুইকলি, আমরা ফেনীটা তাড়াতাড়ি শেষ করব। আমি আমার প্রেডিকশন ইজিলি এখানে মিন্টু সাহেবই ভালোভাবে জিতে আসবে। এগেইন জামাতের 13% ছিল, 13%টা হয়তো বেড়ে 33% হবে বা ইভেন 43%ও হয়তো হবে, বাট ইট ইজ টু মাচ টু এক্সপেক্ট যে 13 থেকে আপনি একবারে টু ওয়ে ফাইট, এখানে কোনো রেবেল টেবল কিছু নাই দ্যাট উই ক্যান সি। হ্যাঁ, কাজেই এখানে বিএনপি জিতবে। ওকে, আই এগ্রি আর কি টু বোথ অফ ইউ। আমার কাছে মনে হয় যে যদি জামাতের এখানে খুব স্ট্রং একজন হয়তো সেন্ট্রাল লিডার থাকতো, তাহলে হয়তো জামাত আসলে এখানে আরো একটু বেটার ফাইট করতে পারতো। বাট জামাতের ক্যান্ডিডেটের যে প্রোফাইল, উনি একজন লোকাল লিডার
তো সেই জায়গাটাতে, এবং এখানে এইসব ইলেকশনে আমরা জানি যে মানে এখানে যথেষ্ট পরিমাণ হয়তো খরচের ব্যাপার থাকে। আমরা জানি যে আমার বিভিন্ন জায়গায় তারা এনাফ খরচ তো করছে, কিন্তু আমার ধারণা মানে মিন্টু সাহেবের একটা প্রেস্টিজ ব্যাপার, এবং হয়তো এটা দিস প্রবলি উইল বি ওয়ান অফ হিজ লাস্ট ইলেকশনস। তো সেই জায়গায় উনি চাবে না এখানে কোনো ধরনের আপসেট যাতে হয়। তো হি ইজ অলসো টেকিং ইট ভেরি সিরিয়াসলি। সো আমিও আসলে মনে করছি যে এই ক্ষেত্রে মিন্টু সাহেব এগিয়ে মানে এই আসনে জিতবে। তো ফেনীর 3টা আসনই আমরা আসলে 3জনই একমত যে 3টা আসনই বিএনপির দিকে যাবে। আমরা যদি ফেনীটা শেষ করে এবার আমরা ফেনীর পাশে লক্ষ্মীপুর জেলার মোস্ট প্রবলি 4টা সিট আছে, সেই 4টা সিট নিয়ে আমরা আলোচনা করব। সেই দর্শক মন্ডলী, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন আসন সমীকরণ পডকাস্ট। এই আসন সমীকরণ পডকাস্টে আমরা বিভিন্ন জেলার সংসদীয় আসন গুলো সম্পর্কে আলোচনা করি। আমাদের প্রতিটা আসনে যেই মূল প্রতিদ্বন্দ্বী আছে তাদের সম্পর্কে বিশ্লেষণ করি, ভোটিং ট্রেন্ড নিয়ে আলোচনা করি, এবং তারপরে আমাদের যারা এক্সপার্ট আছেন তাদের একটা ইন্ডিভিজুয়াল, আবারও বলছি ইন্ডিভিজুয়াল প্রেডিকশন আমরা করি, এবং সেগুলোকে আমরা আলাদা করে লিপিবদ্ধ করি, যেটা আপনাদের সামনে আমরা রেকর্ডেড ভার্সনে তুলে ধরি। আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন এতেশামুল হক, একজন আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। উনি যুক্তরাষ্ট্র থেকে জয়েন করেছেন। জ্যোতি রহমান, অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন। তো আমরা লক্ষ্মীপুরের 4টি আসন নিয়ে এখন আলোচনা করব। আমরা যদি দেখি লক্ষ্মীপুর 1 আসন, প্রথমে লক্ষ্মীপুর 1 আসনে রামগঞ্জ উপজেলা, এই আসনে 3জন প্রার্থী আমরা দেখছি হয়তো মেইনলি প্রতিদ্বন্দ্বিতা করবে। এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন শাহাদাত হোসেন। যদি একটু বলে রাখা ভালো, উনি কিন্তু অরিজিনালি ওনার প্রার্থী, কিন্তু উনি বিএনপির অরিজিনালি প্রার্থী না। উনি রিসেন্টলি বিএনপিতে জয়েন করেছেন। ওনার নিজের একটা দল ছিল এলডিপি, সেটাকে গত 2 বা 1 মাস আগেই বিলুপ্ত করে ধানের শীষের জন্য নির্বাচন করছেন। এই আসনে আরেকজন ইন্টারেস্টিং ক্যান্ডিডেট আছেন, যার নাম হচ্ছে মাহবুব আলম। উনি এনসিপি প্রার্থী, কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে, উনি যেটা আমাদের যে উপদেষ্টা ছিলেন, ছাত্র উপদেষ্টা মাহফুজুর রহমানের ছোট ভাই। যদিও মাহফুজুর রহমানের সাথে জামাতের এক ধরনের ডিস্টেন্স আছে। মাহফুজ আলম এবং মাহফুজ আলম এখনো ফর্মালি আরেকজন ছাত্র উপদেষ্টা, যিনি মন্ত্রী ছিলেন, ছাত্র উপদেষ্টা ছিলেন, আসিফের মতো জয়েন করেননি এনসিপিতে, বাট ওনার ভাই কিন্তু এখানে নির্বাচন করছেন এনসিপির হয়ে। এবং ইন্টারেস্টিংলি মাহবুব আলমের বাবা কিন্তু আবার বিএনপি হয়ে ক্যাম্পেইনও করছেন। সো এটা একটা বড় বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর আরেকজন এখানে প্রার্থী কিছুটা হলো কম্পিটিশনে আছে, উনি হচ্ছেন জাকির হোসেন পাটোয়ারি, ইসলামী আন্দোলন প্রার্থী। তো যেহেতু জামাত এখানে এই আসনটাকে ছেড়ে দিয়েছে এনসিপির জন্য, তো এখানে জামাতের কোনো প্রার্থী নেই। এতেশাম, আপনার কমেন্টস। থ্যাংক ইউ ফাহিম ভাই। তো আমরা যদি এই আসনে ভোটিং প্যাটার্নস দেখি, বিএনপি 91 থেকে জিতে আসছে, 2008-এও জিতেছে, মানে 50%-এর বেশি ভোট পেয়ে। এবং এই আসনের উপর শেখ হাসিনা এত বিরক্ত ছিলেন, তিনি সাধারণত অন্য মানুষকে দিয়ে দিতেন। 2014-তে এখানে ওই তরিকত ফাউন্ডেশনকে দিয়েছিলেন। তারপর মনে হয় 2018-তে আবার আওয়ামী লীগের কেউ ছিল। তো এবং বিএনপির জন্য এখানে ভোট কনসলিডেট হয়েছে সবসময়, মানে প্রত্যেকটা নির্বাচনে আপনি দেখছেন ভোট বেড়েছে। এখানে বিএনপির শক্ত প্রার্থী ছিলেন নাজিমউদ্দিন আহমেদ, বেশ নামকরা ছাত্র নেতা। যে আরেক সিটে যে আমরা জানি আনি সাহেব দাঁড়িয়েছেন, উনি আনি সাহেবের মতোই বেশ নামকরা নেতা। উনি এবার এখানে দাঁড়াননি, যদি ওনার যথেষ্ট হয়তো বা কারণ ছিল ভাবার যে নমিনেশন পাবেন। উনি নিজে দাঁড়াননি, এবং উনি মোটামুটি সেলিম সাহেবকে সাহায্য দিচ্ছেন। শাহাদাত হোসেন সেলিম এলডিপিতে ছিলেন, এই কর্নেল অলির সাথে মনোমালিন্য হয়ে নিজে আলাদা একটা এলডিপি খুললেন, এবং এখন ছেড়ে দিয়ে ওটা বিএনপি হয়ে নির্বাচন করছেন। উনি বোধহয় অরিজিনালি বিএনপিতে ছিলেন, অনেক আগে বোধহয় অরিজিনালি বিএনপি ছিলেন, রাইট। ছাত্র দলে ছিলেন, বিএনপিতে ছিলেন,
2006 যখন অন্য সবাই ছেড়ে চলে গেল, উনিও চলে গেলেন এবং এলডিপিতে অনেকদিন চেষ্টা করেছিলেন, কিন্তু কর্নেল অলির সাথে ইলেকশন এই পলিটিক্স করা বেশ কঠিন ব্যাপার, উনিও শেষ পর্যন্ত পারেননি। উনি অনেক কিছুর মধ্যে বিএনপিতে চলে আসছেন। এখানে যদি আরেকটু স্ট্রং কেউ থাকতো অন্য অ্যালায়েন্স থেকে, আমি আরেকটু জোরে সোরে ভেবেচিন্তে দেখতাম। এই মাহবুব আলম সাহেব অবশ্যই আমার যতদূর জানা মতে বেশ ট্যালেন্টেড। এই ওনার ছোট ভাইয়ের মতো না হলেও ওনারও পলিটিক্যাল ট্যালেন্ট আছে, কিন্তু এইবার আমি সাদাত হোসেন সেলিমকে এগিয়ে রাখবো বিএনপির জন্য। জ্যোতি, জ্যোতি, আমিও আমার কথা শোনা এখানে যাচ্ছে? বিএনপিকে এগিয়ে রাখবো। এতেশাম যা বলেছেন, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি পাচ্ছি। বলবো? হ্যাঁ, 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 হ্যালো? হ্যাঁ, জি বলেন। আমিও আমিও এতেশামের মতনই বিএনপিকে এগিয়ে রাখবো। আমি জাস্ট আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট এড করি। ফাহিম, আপনি এটা বলছেন যে আপনার যদি এনসিপির সাথে বিএনপির কোনো অ্যালায়েন্স হয় অথবা মাহফুজের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হয়, মানে একটা এক্সপেকটেশন ছিল যে এখান থেকে হয়তো মাহফুজও ক্যান্ডিডেট হতে পারেন। সেই ধরনেরও এক সময় কথা হয়েছিল। জনাব মাহফুজ বোধহয় এই আসনের মাহফুজ এবং নমিনেশন মাহবুব পেপারও ওনাদের কালেক্ট বাবা করেছিলেন। মানে সেই টাইপেরও কথা হয়েছিল। জি, জি। আবার ওনাদের বাবা লোকাল লেভেলে বিএনপির নেতা, ইউনিয়ন পরিষদের লেভেলে। মানে সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং গিভেন দ্যাট যে এখানে আপনার মানে আপনি যেটা বললেন আরকি যে ছেলে নির্বাচন করছে কিন্তু বাবা বিএনপির হয়ে ভোট চাচ্ছে। এই সিচুয়েশনে আসলে এক্সপেক্ট করা খুব ডিফিকাল্ট যে আরকি যে এটা বিএনপি হারবে। কিন্তু এহতেশাম যেটা বলল, এখানে যদি মাহফুজ এনসিপির হয়ে দাঁড়াতো এবং ফ্যামিলি সাপোর্ট থাকতো, জামাতের পুরো সাপোর্ট থাকতো, তাহলে হয়তো কনসিডার করা যেত। তো সব মিলে আমি এখানে লক্ষ্মীপুরকে, এবং পার্টিকুলারলি যে আপনার বিএনপির দিকে শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থীরা উইথড্র করে গেছেন সো অন। সো সব মিলে আমি এটা বিএনপিকে দিচ্ছি, মানে সেলিম সাহেবকে দিচ্ছি বিএনপি। ওকে, আমার মনে হয় আমিও এই ক্ষেত্রে মানে এনসিপির নেতৃবৃন্দর কাছেও দেখিনি, এখনো শুনিনি যে আসলে এই আসনটা এনসিপি নিজেও আসলে খুব বেশি এক্সপেক্ট করছে। অফকোর্স ফাইট হবে, এবং আমার ধারণা হয়তো মাহফুজ আলম যখন হয়তো অ্যাডভাইজার ছিলেন, ওনার ভাই হয়তো কিছুটা লোকাল লেভেলের মানে ডেভেলপমেন্টেও একটা রোল প্লে করেছেন, যেহেতু ইলেকশন করবেন আগে থেকেই প্ল্যান করছিলেন। তো সেই জায়গাটার কিছু বেনিফিট হয়তো উনি পাবেন। আবার এখানে মানে যেহেতু শাহাদাত সাহেব অরিজিনাল বিএনপির না, বিএনপির প্রার্থীরা, বিএনপির যারা লোকাল পিপল কতটুকু আসলে ওনাকে সাপোর্ট দিবে বা দিচ্ছে সেটা মানে জানি না, বাট কিছু সময় কিছু দেখেছি তারা যে একজন বিএনপি ক্যান্ডিডেটের মতো তাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছেন তাও না, বাট স্টিল আমার কাছে মনে হয় এখানে ফাইট হবে, এবং কিছু ইসলামিক আন্দোলনের ভোট হয়তো বিএনপি থেকেই বেশি যেতে পারে আর কি। তো তারপরও আমি এখানে বিএনপিকে এগিয়ে রাখছি, কারণ এখানে জামাত খুব স্ট্রং ছিল, যদি থাকতো তাহলে তো এখানে অ্যান্টি বিএনপির বাইরের একজন তার কম্পিট করাটা ডিফিকাল্ট হতো। বাট অ্যাটলিস্ট এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমিও এখানে মার্জিনালি সেলিম সাহেবকে এগিয়ে রাখবো। আমার মনে হয় আমরা তিনজনই এই ক্ষেত্রে আমরা মনে করছি যে ধানের শীষ এখানে জিতবে। আমরা যদি এর পরে যাই লক্ষ্মীপুর 2 এই আসনটা ইন্টারেস্টিং হয়তো হবে, কেননা এই আসনে আমরা দেখছি যে জামাতের কিন্তু একটা ভালো ভোট হিস্টোরিক্যালি ছিল 17%, এবং এই আসনে বিএনপিও বেশ শক্তিশালী। আবুল খায়ের ভুইয়া 2008 সালে 57% পেয়ে নির্বাচিত হয়। তো এই আসন সম্পর্কে এতেশাম বলেন, তারপরে জ্যোতি, তারপরে আমি আমার প্রেডিকশন দেব। এই আসনে দুইজনই বেশ শক্ত এবং পুরানো প্রার্থী। আবুল খায়ের ভুইয়া 96 থেকে ইলেকশন করে আসছেন এবং উনি মোটামুটি ভালোভাবে খুব একটা কন্ট্রোভার্সি না করে চুপচাপ প্রত্যেকবার ইলেকশনে জিতে আসেন। লক্ষ্মীপুর কিন্তু মোটামুটি মানে একটা টাফ এরিয়া, মানে বিএনপি ডমিনেটেড হলেও মাঝে মাঝে লক্ষ্মীপুরে একটু নেগেটিভ কারণে চলে আসে নিউজ পেপারে, কিন্তু এরিয়াটা মোটামুটি শান্ত রাখেন ভুইয়া সাহেব। উনি হাসিনার পুরোটা সময়ও নিজের এরিয়া আটকে রেখেছেন এবং আমি এখানে বিএনপিকে আগে রাখবো।
জ্যোতি? আমিও এবং এই অঞ্চলে আমি একটু কথাবার্তা বলেছি আমার কাজিনদের সাথে, মানে দূরসম্পর্কের কাজিনদের সাথে। ওনার নাকি এলাকাতে বেশ ভালো, মানে বিএনপির অন্য অনেক পুরনো নেতাদের সম্পর্কে যেসব বদনাম শোনা যায়, যে আপনার চাঁদাবাজি অথবা বিভিন্ন ধরনের অ্যারোগেন্স অথবা বিভিন্ন ধরনের, যেটাকে আমরা বলি যে পুরনো বন্দোবস্তের রাজনীতি বলতে আমরা যেগুলি বুঝি, তো উনিও পুরনো নেতা, উনিও জননেতা, কিন্তু ওই অ্যালিগেশন গুলি সাধারণত ওনার বিরুদ্ধে নাকি নাই বা কম। উনি ওনার মানুষজনকে ম্যানেজ করতে পেরেছেন নাকি বেশি, মানে রিলেটিভলি বেটার। তো এখানেও চাঁদাবাজিরা দিয়ে এগুলো এখানেও হয়েছে সারা দেশের মতো, বাট হি সিমস টু হ্যাভ হ্যান্ডেলড ইট বেটার। সো আমি এখানে, যদিও জামাতের ভোট আগে হিস্টোরিক্যালি বেশ ভালো ছিল, 17% ছিল, তার সাথে যোগ করলে পরে প্রায় 40, মানে টাফ ফাইট হয়তো হবে, বাট এই ইলেকশনে এখানে ভুইয়া সাহেব জিতে আসবে। ওকে, আমি বোধহয় এই জায়গাটাতে এই পার্টিকুলার আসনে একটু আপনাদের সাথে একটু ডিফার করব, কারণ আমি যতটুক রিভিউ করলাম সেখানে দেখেছি অ্যাটলিস্ট জামাত মোটামুটি, জামাত ইটসেলফ তাদের অ্যাসেসমেন্ট হচ্ছে অন্য 3টা আসনে না পারলেও তারা এই আসনটাতে খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তারাও এক্সপেক্ট করছে এই আসনে তারা ভালো করবে। অফকোর্স মানে একটা বেস লাইন, যেটা যদি আপনি প্রথমেই বলেছিলেন যে এখানে আসলে একটা জামাতের একটা বেস লাইন যথেষ্ট ভালো, 17-18% ইজ ভেরি গুড। তো এখানে যদি ওভারঅল কান্ট্রিওয়াইড যেটা আমরা একটা সার্চ দেখছি 20-25% যদি প্লাস হয়, তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় ভালো কম্পিটিশন হবে। এবং এটা কি লক্ষ্মীপুর সদর নাকি, আমি শিওর না, দেখি আমরা যদি স্ক্রিনটা একটু দেখি, এখানে যেহেতু সদর সদরের একটা অংশ, হ্যাঁ এটা সদরের একটা পার্ট, এবং মানে আরো বিভিন্ন অ্যানালাইসিস দেখা যাচ্ছে যে জামাত বা যারা একটু এনসিপির সাথে যারা আছেন বা একটু ইয়াঙ্গার ভোটাররা যারা একটু সদরে, সেই ক্ষেত্রে কম্পারেটিভলি রুরাল থেকে একটু বেটার অবস্থা থাকে। আমি সবগুলো ফ্যাক্টর বিবেচনা করে আমি অ্যাটলিস্ট এই আসনটা কল করতে চাচ্ছি জামাতের দিকে। সো আপনারা দুজন এক্ষেত্রে বিএনপিতে কল করছেন, মানে প্রেডিক্ট করছেন, আর আমি এটা প্রেডিক্ট করছি জামাতের দিকে। ওকে, তাহলে আমরা লক্ষ্মীপুর জাস্ট টু নোট যে মানে আমি যদিও বলছি যে বিএনপি, কিন্তু এখানে খুবই টাফ ফাইট হবে লক্ষ্মীপুর 2, জাস্ট টু নোট। মানে আমি ওই এই সবগুলি পয়েন্টে সেটা আপনার সাথে একমত করছি যে জামাত এটা হয়তো যদি মানে খুবই ন্যারো মার্জিনে, আপনার মানে 5%-এরও কম মার্জিনে হারবে, মানে ইট উইল বি ভেরি টাইট। ওকে, মানে যদিও আমি বিএনপিকে, বাট আই এগ্রি উইথ এভরিথিং ইউ হ্যাভ সেড ফাহিম। হ্যাঁ, শিওর। ওকে, মানে অ্যাটলিস্ট আমাদের মধ্যে ডিফারেন্স থাকাটা ইজ নট দ্যাট ব্যাড, সো দ্যাট যদি জিতে আমি বলতে পারবো আই টোল্ড ইউ সো, এন্ড ইফ আই এম রং দেন ইউ ক্যান টেল মি আই টোল্ড ইউ সো। এনিওয়ে, সো আমরা তাহলে একটু লক্ষ্মীপুর 3 আসনে যাই। এবং দর্শকরাও দেখছেন যে এরকম যে আমরা যে সবকিছু যে একমত হয়ে করছি, মানে এটা সাজানো কোনো খেলা না, উই ডু হ্যাভ ডিফারেন্সেস। জি বলেন। অ্যাবসলিউটলি। আচ্ছা, তাহলে লক্ষ্মীপুর 3-এ এখানে আসলে হয়তো প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট হবে না, কারণ এখানে খুব বিএনপির আরেকজন হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যিনি সেন্ট্রাল বিএনপি লিডারশিপের মধ্যে আছে, তরুণ নেতা ছিলেন এক সময়, এবং মানে যথেষ্ট পরিচিত। উনি 2001 এবং 2008 সালে এখানে নির্বাচিত হয়েছিলেন জোট প্রার্থী হিসাবে, এবং রেজাউল করিম সাহেব আছেন এখানে জামাতের। তো উনি ঢাকা মহানগরের উত্তর সেক্রেটারি। এখানে জামাতের ভোট বেস আসলে খুব বেশি অরিজিনালি স্ট্রং না, 10%-এরও কম হিস্টোরিক্যালি। তো এই আসন এতে সাহেব, আমার ধারণা আপনি তো খুব ইজিলি হয়তো এটা মানে প্রেডিক্ট করতে পারবেন। জি, অ্যানি সাহেব বিএনপি মিডিয়া সেলে জন্য পরিচিত, উনি ছাত্রনেতা হিসেবে বেশ পরিচিত। আওয়ামী লীগের আন্দোলনে যাদের কয়েকজনকে রাস্তায় পাওয়া যেত উনি তাদের একজন। 2023-এও ওনাকে পুলিশ নির্মম ভাবে রাস্তায় অত্যাচার করেছিল। উনার এগেনস্টে যিনি দাঁড়িয়েছেন উনিও বেশ ভালো ক্যান্ডিডেট দেখা যাচ্ছে, জামাতের নর্থের সেক্রেটারি। এই আসলে কয়েকদিন আগে একটা কন্ট্রোভার্সি হলো যে একটা ওই সিল পাওয়া গেছে, তো কে বা কারা সিল ছাপিয়ে এই মানে ইলেকশন করার চেষ্টা করছে।
তো এইসব অবশ্যই অন্যায়, কিন্তু আমি মানে এটা দেখি যে দুই প্রার্থী একটা ফাইট দিচ্ছে, সেই ফ্রিকশনে এইসব বিভিন্ন আম, ঘটনা হয়। তো এখানে তো আমি আনিস সাহেবকে এগিয়ে রাখবো। ওকে, জ্যোতি। আমিও আইনি সাহেবকে এগিয়ে রাখবো, তবে এখানে জামাত আসলেই ডেফিনেটলি ভালো ফাইট দিচ্ছে, এবং ইটস গুড দ্যাট যে আইনি সাহেব ইজ টেকিং ইট সিরিয়াসলি। নইলে পরে হয়তো একটা আপসেট হতেও পারতো। আমার মনে হয় না আপসেট এখন আর হবে, বিকজ হি হ্যাজ টেকেন ইট সিরিয়াসলি। সো বিএনপি। ওকে, ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আমাদের কিছু ইনফরমেশন আমরা তো আমাদের আপনারা জানেন যে বেশ কয়েকটা জরিপ হয়েছিল, যে আমি হয়তো লক্ষ্মীপুর 2 এর ক্ষেত্রে এটা ভুলে গেছিলাম বলতে। লক্ষ্মীপুর 2 এ কিন্তু দেখা যাচ্ছে যে একটা জরিপ, যদিও স্যাম্পল সাইজ খুব ছোট ছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলমোস্ট নেক অ্যান্ড নেক ফাইট আর কি। তো লক্ষ্মীপুর 1 আর 3 যেরকম অলমোস্ট, মানে আমরা বোধহয় তিনজনই মোটামুটি বুঝছি যেটা একতরফা হবে, বাট লক্ষ্মীপুর 2 আমরা তিনজনই এটাও মানে এগ্রি করছি যে এটাও বেশ কম্পিটিটিভ ফাইট হবে, যেখানে মানে দুজন বলেছিলেন বিএনপির দিকে যাবে, আমি বলছি জামাতের দিকে যাবে। তো আমরা তাহলে লক্ষ্মীপুর 4-এও আসি। লক্ষ্মীপুর 4 যদি দেখি, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা এখানে আসলে হয়তো বোঝা যাচ্ছে যে আরো মানে চতুর্মুখী বা ত্রিমুখী এক ধরনের ফাইট হতে পারে। রামগতি উপজেলা ও কমলনগর উপজেলা, এখানে আসলে অন্যান্য সিটের মতো বিএনপির একচ্ছত্র আধিপত্য নেই, কারণ মোস্ট প্রবলি কখনো 40%-এর বেশি ভোট পায়নি। এবং এখানে আসম আব্দুর রব, উনি এই আসনে 96 সালে জিতেছিলেন। আসম আব্দুর রব আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের সময় মানে ছাত্রনেতা, মানে খুব মানে নাম করা ছাত্রনেতা, জাসদের মানে প্রধান ছিলেন উনি। জাসদ রবের এখনো বোধহয় উনি সভাপতি। বর্তমান প্রার্থী যিনি আশরাফুদ্দিন, উনি 2001 ও 2008-এ উনি জিতেছিলেন, কিন্তু 40%-এর কম ভোট পেয়ে জিতেছিলেন। এখানে জেলা সেক্রেটারি, জামাতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য মৌলানা এম হাফিজুল্লাহ, যথেষ্ট বয়স্ক মানুষ বোঝাই যাচ্ছে। এবং 91 সালে আসলে এখানে জামাত 16.5% ভোট পেয়েছিল। এখানে মানে জাসদের মানে আসম আব্দুর রব নিজে ইলেকশন করছেন না, কিন্তু ওনার স্ত্রী তানিয়া রব এখানে ওনার দলের হয়ে নির্বাচন করছেন। তো কি মনে হচ্ছে এখানে ইসলামিক আন্দোলনও একটা ফ্যাক্টর হবে, কারণ ইসলামিক আন্দোলনও এই আসনে নির্বাচন করছেন। এতেশাম। তো জি, এখানে এই লক্ষ্মীপুরের অন্য সিটগুলোর মতো এই সিটে কখনোই বিএনপি সুবিধা করতে পারেনি। একটা বড় কারণ হলো এটা আসমা আব্দুর রবের এরিয়া। আসমা আব্দুর রব বেশ পরিচিত এবং ঐতিহাসিক নাম। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের 4 খলিফার একজন উনি। এই বাংলাদেশের প্রথম যিনি পতাকা উড়িয়েছিলেন, উনি উড়িয়েছিলেন এই ডাকসুর এই কোর্টইয়ার্ডে ঢাকা ইউনিভার্সিটিতে। উনি নূর আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন এবং শাহজাহান সিরাজ সেই সময় ছিলেন 4 খলিফা। তো উনি তারপর বারবার এখানে ইলেকশন করেছেন, জিতেছেন বা ভালো করেছেন। ওই জাতীয় সংসদে লিডার অফ দ্য অপোজিশন ছিলেন। তো উনি নাই, কিন্তু তানিয়া রব আছেন। আমার ধারণা উনি রব না, সাহেবের মানে পুরো আসম আব্দুল্লাহ তো ভোটটাই জীবিত আছেন, তারপর কিন্তু উনি জীবিত আছেন। দাঁড়াবেন। জি, জি, মানে হ্যাঁ, ইলেকটোরাল ফাইটে নাই। হ্যাঁ, কিন্তু তানিয়া রব উনার সব বেনিফিটই পাবেন। এই নিজান সাহেব মোটামুটি ভালো প্রার্থী। উনি 2001, 2008-এও জিতেছেন, কিন্তু একচেটিয়া ভাবে জিততে পারেননি। তো এদিকে নিজান সাহেব আর তানিয়া রব, আবার জামাত এবং আপনি যে ফোর্থ ক্যান্ডিডেটটা দেখালেন, এই খালেদ সাইফুল্লাহ হাতপাখার ইসলামী আন্দোলন, তো উনাদের মধ্যেও আমার মনে হয় একটা মিনি ফাইট হবে, এই জামাত এবং ইসলামী আন্দোলন, আবার বিএনপি এবং এই জাসদ রব, যে এবং বিএনপির সাথে জাসদ রব একসাথেই ছিল অনেকদিন এই অ্যান্টাই হাসিনা আন্দোলনের সময়। তো এই চারমুখী ফাইটে আমি ধারণা করছি তানিয়া রব জিতে আসবেন এবং আমি উনাকে এগিয়ে রাখবো। আচ্ছা, তানিয়া রব। আচ্ছা, জি। ওকে, ওকে। জ্যোতি।
চারমুখী ফাইট তো, কাজেই আপনি 25.1%ও বের হয়ে আসতে পারেন। আমিও তানিয়া রবকে এখানে এগিয়ে রাখবো। না, একটা সবাই তো আর মানে ইকুয়াল ওনার তো পাবে একটা না। না সবাই পাবে না, কিন্তু মানে ইন থিওরি আর কি সম্ভব, যে মানে ইউ ডোন্ট হ্যাভ টু গেট আর কি যে আপনার মানে 40-50% পেতে হবে তা না আর কি। হ্যাঁ, সো তানিয়া রবের টুকু ওনার মানে ফ্যামিলি পার্সোনালিটি ছাকা ভোট, বাকিদেরটা এদিক ওদিক, যেমন হাত পাখা বিএনপি কেও কাটতে পারে, আবার জামাতকেও কাটতে পারে, জামাতের প্রেজেন্স আবার হাত পাখাকেও কাটতে পারে, মানে ইটস ডিফিকাল্ট টু টেল কোন দিকে এটা ইয়ে করছে আর কি। হ্যাঁ, জামাতের তো হিস্টোরিক্যালি একটা ছিলই এখানে, বাট দিস ইজ এ রুরাল এরিয়া বাই দ্য ওয়ে। শহরে হলে পরে বলা যেত যে জামাতের হিস্টোরিক্যাল প্লাস সার্জ টেক্স ইউ দেয়ার। হ্যাঁ, আবার জামাতের তখন যিনি ক্যান্ডিডেট ছিলেন এখন কিন্তু তিনি ক্যান্ডিডেট না, দিস ইজ এ নিউ ক্যান্ডিডেট। সো সব মিলে আমি এখানে তানিয়া রবকে জাস্ট মার্জিনালি দিচ্ছি আর কি। ওকে, তো আপনারা দুজন তানিয়া রবকে এখানে পেইড করছেন। আমি এক্ষেত্রে আসলে জামাতকে পেইড করব কয়েকটা কারণে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা আমরা সবাই বলছি যে এখানে বিএনপি একচ্ছত্র অধিপত্য কখনো ছিল না, 40% ভোট পেয়ে জিতেছিল, বা তার কমে পেয়েও আসলে বোধহয় জিতেছিল একবার। আর এখানে অফকোর্স তানিয়া রব বা জাসদের ভোট হয়তো মাচ মোর উনি টানবে বিএনপির একটু সেন্টিজ ভোটই হয়তো টানার কথা বেশি। তো এটি একটা ফ্যাক্টর। ইসলামিক আন্দোলনের ব্যাপারে আমার ধারণা ইসলামিক আন্দোলন আসলে হয়তো বিএনপির ভোট বেশি টানার কথা, কারণ মানে একটু কনজারভেটিভ ভোট কিন্তু অনেক ক্ষেত্রে বিএনপি যে পায় না তা না, মানে সব কনজারভেটিভ ভোটই যে জামাতে যায় নট নেসেসারি, প্রচুর কনজারভেটিভ ভোট তো মানে বিএনপিতেও আসলে যায়। তো আমার কাছে মনে হয় যে ইসলামিক আন্দোলন এই ক্ষেত্রে হয়তো বিএনপির ভোটটা একটু বেশি টানবে, এবং যতটুক কিছু ফিল্ড ইনফরমেশনেও দেখা গেছে যে জামাত মোটামুটি ভালোই করছে। তা আমি ওই চতুর্মুখী ফাইটের জন্য, ইনফ্যাক্ট এটা ত্রিমুখী হবে, হয়তো ইসলামিক আন্দোলন যে জিতার সম্ভাবনা আমার কাছে একেবারেই মনে হয় না। মানে তিনজনের মধ্যেই হয়তো মূল কম্পিটিশন হবে, কিন্তু ইসলামিক আন্দোলন কিছু ভোট হয়তো কাটবে, যেটা জ্যোতি বললেন আইদার বিএনপি বা জামাত থেকে। আমার কাছে মনে হচ্ছে জামাত থেকে বিএনপি থেকে হয়তো বেশি কাটতে পারে। তো সেই রেসপেক্টে আমি ত্রিমুখীর মধ্যে আমি এটাতে জামাতকে এগিয়ে রাখছি। তো আমার মনে হয় তাহলে আমরা এই লক্ষ্মীপুরটা শেষ করি। তো লক্ষ্মীপুরে তাহলে আমরা 1 আর 2 আমরা সবাই একমত। লক্ষ্মীপুর 3-এর ক্ষেত্রে জ্যোতি এবং এতেশাম বিএনপিকে এগিয়ে রাখছেন, আমি জামাতকে এগিয়ে রাখছি। লক্ষ্মীপুর 4-এর ক্ষেত্রে এতেশাম এবং জ্যোতি তানিয়া রব জেএসডি জাসদের প্রার্থীকে এগিয়ে রাখছেন, আমি এক্ষেত্রে জামাতের প্রার্থী হাফিজুল্লাহ সাহেবকে এগিয়ে রাখছি। তা আমরা এটি দিয়ে আমরা তাহলে লক্ষ্মীপুর 4 শেষ করছি, বা লক্ষ্মীপুর জেলা শেষ করছি। আমরা এর পরে নোয়াখালী জেলা, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জেলা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন জেলার যে সংসদীয় আসনগুলো আছে সেই আসনগুলোতে কে কত ভোট পেতে পারে, কোন দল এগিয়ে থাকবে, সেটার ব্যাপারে একটা প্রেডিকশন করি, এবং প্রেডিকশনটা আমরা করি বেশ কিছু ডাটা, হিস্টোরিক ডাটা এবং ফিল্ড লেভেলের কিছু আমাদের ইনসাইট যেগুলো আমরা কালেক্ট করতে পারি সেগুলোর উপরে। এবং এর সাথে সাথে আমরা যারা ক্যান্ডিডেট আছেন যে মূল দলের, সেই মূল দলগুলোর যারা প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেটদেরও একটা প্রোফাইল অ্যানালাইসিস করি, তারপরে আমরা ইন্ডিভিজুয়ালি পেইড করি। আমার সাথে আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন জ্যোতি রহমান, কাউন্টার পয়েন্ট ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর, রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদ। উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন। আমার সাথে আরও আছেন এতেশামুল হক, একজন আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। তো আপনাদেরকে ধন্যবাদ। তো আমরা কুইকলি চলে যাই নোয়াখালীর যেই 6টি আসন আছে, সেই 6টি আসন আমরা উপস্থাপন করব। নোয়াখালী 1 দিয়ে আমরা শুরু করছি। নোয়াখালী 1 আপনারা জানেন যে এখানে বিএনপির খুব স্ট্রং একজন ক্যান্ডিডেট আছে, এম মাহবুবউদ্দিন, অ্যাডভোকেট মাহবুবউদ্দিন নামে পরিচিত বেশি। আমি যে শিওর উনি ব্যারিস্টার না অ্যাডভোকেট, সো জ্যোতি নিশ্চয়ই বলতে পারবে, উনি নিজে একজন, সরি এতেশাম বলতে পারবে। তো উনি ব্যারিস্টার, ব্যারিস্টার মাহবুবউদ্দিন। সো উনি এই আসনে আগেও নির্বাচন করেছিলেন এবং 5 বার উনি জয়লাভ করেছেন, এবং 2008 সালে বোধহয় ভালো ভোটেই উনি জিতেছিলেন। ওনার এগেনস্টে প্রার্থী হচ্ছেন জামাতের সাইফুল্লাহ, যার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
কিন্তু এই আসনে জামাত কখনোই আসলে খুব বেশি ভোট পায়নি, 7% বেশি ভোট কখনো একা পায়নি। তো এতেশাম, আমরা কুইকলি এই আসনটা সম্পর্কে প্রেডিক্ট করি, মনে হয় না খুব ডিফিকাল্ট হবে। না, সম্ভবত ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ইজিলি জিতবেন। নোয়াখালীতে বিএনপির বেশ স্ট্রং একচেটিয়া প্রেজেন্স ছিল অনেকদিন। 2008-এ যখন দেখা গেল বিএনপির 30টা এমপির মধ্যে অনেকেই নোয়াখালীর, অনেকে ঠাট্টা করে বলতো বিএনপি মিনস বৃহত্তর নোয়াখালী পার্টি। এই খোকন সাহেব ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রোটেজে। এখন বিএনপির যারা সিনিয়র আইনজীবীরা ছিল অনেকেই নাই, কাজে উনি সম্ভবত আইনমন্ত্রী হওয়ার জন্য একটা ফাইল আছে। যদিও কোর্টের মধ্যে ওনার অনেক ক্ষেত্রে সুনাম নাই, কিন্তু সবকিছু মিলিয়ে আমার ধারণা উনি বেশ সহজে জিতে আসবেন। ওকে, উনি বোধহয় আইনজীবী সমিতিরও সভাপতি ছিলেন যতদূর জি, জানি। কারেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। জ্যোতি রহমান, জ্যোতি আপনি বলেন, আমরা শুনছি। আমিও এতেশামের সাথে একমত। ব্যারিস্টার খোকন এখানে ভালোভাবেই জেতা উচিত, এবং জেতার পরে দেখা যাক উনি আইনমন্ত্রী হন কিনা, যদি বিএনপি সরকার গঠন করতে পারে। ওকে, আমার মনে হয় ফেনী নোয়াখালী একের লোকজন হয়তো এক্সপেক্ট করছে আইনমন্ত্রী, তো অফকোর্স হয়তো আইনমন্ত্রী না হলেও ক্যাবিনেটে উনি যদি অনেক সিনিয়র একজন মানুষ, হয়তো ওনাকে সিনিয়র ক্যাবিনেট কোনো মন্ত্রণালয় দেওয়াটাই স্বাভাবিক, যদি বিএনপি অফকোর্স ক্ষমতায় আসে আর কি। সো আমরা তাহলে নোয়াখালী 2-এ কুইকলি চলে যাই। যদি আসে। নোয়াখালী 2 হচ্ছে নোয়াখালী। বাই দ্য ওয়ে, এখানে জাস্ট আরেকটু অ্যাড করে রাখি কুইকলি ফাহিম, যে যদি বিএনপি জেতে এবং সরি জাস্ট একটু বলে নি, যদি বিএনপি জেতে এবং যদি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন আইন ও সংসদ বিষয়ক মানে সংবিধান বিষয়ক মন্ত্রী হন, তাহলে পরে আপনার জুলাই সনদ ইমপ্লিমেন্টেশন এবং অন্যান্য রিফর্ম প্রসেস ইমপ্লিমেন্টেশন উইল বি হিজ রেসপন্সিবিলিটি। জাস্ট সেটা মনে করে দিলাম। শিওর শিওর। আচ্ছা, আমরা তাহলে নোয়াখালী 2-এ যাই। সেনবাগ উপজেলা এবং সোনাইমারী উপজেলার একাংশ, এখানেও একজন হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন, জয়নাল আবেদিন ফারুক, বিএনপি প্রার্থী। এই আসনে জামাত নিজে প্রার্থী না দিলেও একজন জোট সঙ্গীকে, সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদার, আমাদের সাথে ব্যক্তিগতভাবে অনেকেই পরিচয় আছেন ওনার, তো উনি এনসিপির প্রার্থী হয়েছেন। তো এই আসনে যদিও জামাতের 14% ভোট ছিল, তো আমি একটু আসলে অবাকই হয়েছি যে এখানে জামাত নিজের প্রার্থী না দিয়ে এনসিপি কে প্রার্থী দিয়েছেন। সো বাট এই আসনে হয়তো মানে অলমোস্ট কাইন্ড অফ একটা মানে ভেরি ইজি টু প্রেডিক্ট হতো জামাতের জন্য। তো এখানে জয়নাল আবেদিন ফারুক 56% ভোট পেয়েছেন 2008 সালে, এবং উনিও ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের মতো 5 বার টানা জয়লাভ করেছেন 91 থেকে 2008 সালে। সো এতেশাম, যদি না জয়নাল আবেদিন ফারুক লম্বা পোড় খাওয়া নেতা, উনি 2008-এ জিতে এই পার্লামেন্টে অপোজিশন চিফ হুইপ ছিলেন, এবং 2009 বা 10-এ বিএনপির যে যতজন এমপি ছিল, মনে হয় 28 বা 30 জন এমপি একটা মিছিল করছিল, একটা হরতাল ডেকে। উনি এই মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন এবং ওনাকে নির্মম ভাবে অত্যাচার করে রাস্তায় মেরে, তখন এই হারুন এবং বিপ্লব প্রথম আমাদের ন্যাশনাল প্রোফাইলে আসলো। তারপর তো আপনারা জানেন ওনারা দুইজনে পরে আরো অনেক কিছু করেছেন, কিন্তু ওনাদের শুরু হয়েছিল এই ফারুক সাহেবকে অত্যাচার করে। তো উনি মানে অনেক দিন ধরে ফাইট করে আসছেন এই আসনে। আমার মনে হয় উনি জিতে যাবেন, কোনো সন্দেহ নাই। জাকারিয়া সাহেবের প্রতি শুভেচ্ছা থাকলো, আশা করি উনি এবার ভালো করবেন, সামনেও ভালো করবেন। ওকে, জ্যোতি জাকারিয়া আমাদের অনেকেরই পুরনো বন্ধু, হাসিনা সরকার। জি, জাকারিয়া আমাদের অনেকেরই পুরনো বন্ধু। আমরা যখন আপনার মানে পাবলিকলি কথাবার্তা বলতে পারতাম না, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সময় অনেক কিছু স্ট্র্যাটেজাইজ করতাম জাকারিয়ার সাথে। বহু জুলাইয়ে এবং জুলাইয়ের আগে বহুবার ইন্টারঅ্যাকশন হয়েছে। ওনার প্রতি অনেক শুভেচ্ছা, বেস্ট উইশেস। আসনটা প্রবাবলি না, আসনটা ডেফিনেটলি বিএনপি পাবে, কাজে
আমি বিএনপিতেই বলছি। ওকে, আমিও আপনাদের সাথে একমত। জি, আমিও আপনাদের সাথে একমত। যদিও মানে জাকারিয়া কুড বি এ ভেরি গুড পার্লামেন্টারিয়ান, কারণ ওনার নিজের পড়াশোনা আছে, মানে ওয়েস্টার্ন এডুকেটেড অ্যাজ এন ইকোনমিস্ট, হয়তো উনি ভ্যালু অ্যাড করবেন। তো হয়তো ভবিষ্যতে উনি, আমরা আশা করব যে উনি রাজনীতিতে কন্টিনিউ করবেন এবং রাজনীতিতে ভূমিকা রাখবেন। বাট এই আসনটা মনে হয় যে যেহেতু লোকালিটিটা এরকম যে বিএনপি ইজ ভেরি স্ট্রং, আমিও এই আসনে বিএনপিকে এগিয়ে রাখছি। তো নোয়াখালী 1 এবং নোয়াখালী 2 আমরা তিনজনই বিএনপিকে এগিয়ে রাখছি। আমরা যদি নোয়াখালী 3-এ যদি যাই, 3 বেগমগঞ্জ উপজেলা, এই আসনেও আরেকজন মানে বিএনপির মানে হেভিওয়েট প্রার্থী। একটু আগে এতেশাম ঠাট্টা ছলে বলছিল যে বৃহত্তর নোয়াখালী পার্টি আর কি বিএনপি। আলমি দেখা যাচ্ছে যে বিএনপির সিনিয়র নেতৃত্বের কোনো কমতি নাই নোয়াখালীতে। হয়তো এবার হয়তো দেখা যেতে পারে যে সবচেয়ে বেশি ক্যাবিনেট মিনিস্টার বিএনপি নোয়াখালী থেকেই হতে পারে। তো এখানে বরকতুল্লাহ বলু, উনিও প্রচুর, মানে উনিও 5 বার জয়লাভ করেছেন এই আসনে টানা বেগমগঞ্জ উপজেলায়। এবং এই আসনে জামাতের বোরহানুদ্দিন উনি মানে কম্পিট করবেন। জামাত ভোট পেয়েছিল 91 সালে 13% মতো। 2008-এ বরকতুল্লাহ বলুর মার্জিন অন্যান্য মানে ব্যারিস্টার খোকন বা জয়নাল সাহেবের মতো অত বেশি না থাকলেও 43% পেয়েছিলেন। তো এই আসনে জামাত হয়তো একটু বেটার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে। এতেশাম, আপনার প্রেডিকশন কি? বরকতুল্লাহ বুলু সাহেব অনেকদিন থেকে বিএনপিকে ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন। উনি 2001 সালে ওনার মানে শিওর জেতা সিট ছেড়ে দিয়েছিলেন যাতে এখানে পার্টিক্স গ্রুপের এম.এ. হাশেম সাহেব নির্বাচন করে আসতে পারেন। এবং 2008-এ যখন হাশেম সাহেব আর কঠিন সময় বিএনপির সাথে থাকলেন না, বুলু সাহেব আবার ফেরত আসলেন, নির্বাচন করলেন, ইলেক্টেড হলেন। এই হাসিনার সময়ে সবসময় শক্তভাবে আন্দোলন করেছেন। উনাকে এবং উনার ছেলেকে অত্যাচার করে উনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল 2023-এ একদম শেষের দিকে যখন উনি আসছিলেন। কাজে আমি এক্সপেক্ট করছি এখানে উনি আবার ভালো মতো জিতে যাবেন। ওকে, জ্যোতি, আপনি বলেন আপনার প্রেডিকশন। আমিও এখানে এতেশামের সাথে একমত। আরেকটা জিনিস মনে করিয়ে দেই, জুলাইয়ের 2024-এর জুলাইয়ের শেষের দিকে, এটা বোধহয় যখন ইন্টারনেট শাটডাউনটা উঠে গেল, তখন একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা ছেলেকে তার মা ইয়ে করছে আর কি, যে মানে দোয়া করছে যে ছেলেটাকে পুলিশ নিয়ে যাচ্ছে বা এরকম একটা কিছু হচ্ছে আর কি, ধরে নিয়ে যাচ্ছে বা এরকম কিছু, এবং মা দোয়া করছে যে যাও এন্ড সো অন। হ্যাঁ, এটা হচ্ছে আর কি মিসেস বুলু এবং তাদের ছেলে। সো দিস ফ্যামিলি ওয়াজ আপনার যে হাসিনার বিরুদ্ধে এতদিন আন্দোলন করে এসে, এটা ইনফ্যাক্ট জুলাইয়ের ওয়ান অফ দ্য আইকনিক ভিডিওস, যে আপনার একজন মা ছেলেকে ইয়ে করছে আর কি, বিদায় দিচ্ছে, মানে মানে সবার জন্য কোরবান করছে বা এরকম সিচুয়েশন আর কি। ভেরি আইকনিক ভিডিও, এন্ড দ্যাট ইজ বুলু সাহেব, হিজ ওয়াইফ, মানে মিসেস বুলু এবং তাদের ছেলে। সো দিস ফ্যামিলি ইজ মানে আপনার দে আর গোইং টু উইন কোয়াইট ইজিলি। হ্যাঁ, বুলু সাহেব এখানে জিতবে। ওকে, তাহলে আমরা এই আসনে আমিও আপনাদের সাথে একমত। এখানে যেটা এত বড় সিনিয়র একজন নেতা এবং পরীক্ষিত নেতা, তো এবং এখানে কোনো আসলে কোনো ধরনের বিদ্রোহী ক্যান্ডিডেট আসলে এই 3টা আসনে কোনোটাতেই বিদ্রোহী ক্যান্ডিডেট নাই, তো সেটাও বিএনপির জন্য একটা বড় কমফোর্টের জায়গা। তো আমিও আপনাদের সাথে একমত যে নোয়াখালী 3টা বিদ্রোহী ক্যান্ডিডেট সারপ্রাইজিং। ফাহিম, আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আমরা কিন্তু এই 3টে জেলার কোনোটাতেই বিদ্রোহী দেখলাম না। হ্যাঁ হ্যাঁ, মানে বিদ্রোহী ক্যান্ডিডেট আসলে দেখা যাচ্ছে যে যেখানে অনেক স্ট্রং, একটু ইন্টারাপ্ট করছি, আমরা কিন্তু কোথাওই আসলে খুব একটা বিদ্রোহী দেখছি না এখানে। ভেরি সারপ্রাইজিং, তাই না? অ্যাবসলিউটলি। বাট দেখি আমরা আগামী সিটগুলিতে বিদ্রোহী আছে কিনা দেখছি। তো আমরা নোয়াখালী 4-এ যদি একটু যাই, নোয়াখালী 4-এ সুবর্ণচর উপজেলা ও নোয়াখালী সদর উপজেলা, এই ক্ষেত্রে এখানে 4 বারের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান নির্বাচন করছেন, এবং মোহাম্মদ শাহজাহান দলের একজন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, খুব মানে অন্য 3 জনের মতো অত হাই প্রোফাইল না। কিন্তু এই আসনে জামাতের জেলা আমির ও
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ ইসকার খন্দকার জামাতের পক্ষে জামাতের প্রার্থী। এই আসনে জামাতের ভোট অন্য আসনগুলি থেকে একটু বেশি, 17.6%, 91 সালে ছিল। এই আসনে মনে হচ্ছে যে একটা ভালো কম্পিটিশন হবে। এতেশাম, আপনার অপিনিয়ন কি? এখানে শাহজাহান সাহেব নিজে পার্সোনালি 91 থেকে ইলেকশন করে আসছেন। অন্য সিটগুলোতে যেরকম বিএনপি জিতলেও মানে একটু এই বাউন্ডারি একদিক অন্যদিক যেত, যে মাঝে মাঝে মদুদ সাহেব এখানে যেতেন, এই বুলু সাহেব অন্যদিকে যেতেন। এখানে জাস্ট শাহজাহান সাহেব স্ট্রেট 91 থেকে ইলেকশন করছেন এবং 2001 পর্যন্ত জিতে আসছেন। 2008 এসে এখানে জিতলেন এই একরামুল করিম চৌধুরী, যার সাথে এই ওবায়দুল কাদের এবং কাদের পরিবারের সাপে নেউলের সম্পর্ক ছিল। উনি এখানে এই বিএনপিকে 13,000 ভোটে হারিয়ে দিলেন শাহজাহান সাহেবকে। শাহজাহান সাহেব অন্য সবার তুলনায় একটু সজ্জন মানুষ। উনি এবার বেশ শরীর খারাপ, উনি অতটা ক্যাম্পেইন করছেন না। ওনার ছেলে এবং মেয়ে চষে বেড়াচ্ছে ওনার হয়ে। জামাতের যিনি এই ইসাক খন্দকার, উনিও বেশ শক্ত প্রার্থী। উনি শিক্ষক এবং তারপর রাজনীতি করেন এবং ওনার বেশ শক্ত এই এই প্রচারণা চলছে এরিয়াতে, এবং দুজনের মধ্যে বেশ একটা ক্লিন ফাইট হচ্ছে, মানে খুব একটা মারামারি এসব কিছু শুনতে পাচ্ছি না। আমাকে এখানে বেশ ভাবনা চিন্তা করতে হয়েছে অনেকক্ষণ ধরে, কিন্তু আমি এখানে শাহজাহান সাহেবকে এগিয়ে রাখবো। আমার ধারণা বিএনপি জিতে আসবে, যেহেতু উনি একটা ইমোশনাল টুইস্ট দিচ্ছেন যে উনি সামনের ইলেকশনে আর থাকবেন না, এটা ওনার শেষ ইলেকশন। ওকে, জ্যোতি, আপনার প্রেডিকশন? জ্যোতি? জি, এখানে আমি আই এম গোইং টু অ্যাবস্টেইন ফ্রম দিস ওয়ান। এটা আসলে আমার মনে হয় যে এটা 50-50 হবে। জামাত এখানে মনে করছে যে তাদের খুবই মানে এই বৃহত্তর নোয়াখালীতে দিস ইজ প্রবাবলি দেয়ার স্ট্রংগেস্ট টার্গেট, সো দে হ্যাভ ইনভেস্টেড আ লট। শাহজাহান সাহেব ইজ নট অ্যাজ স্ট্রং, মানে সেন্ট্রাল লিডার অ্যাজ দি আদার ওয়ান্স। এখানে বিএনপির একটা ঘটনা ঘটেছিল আপনার, এটা আমার ঠিক খেয়াল নেই, এটা 2008 মানে 18-19 নাকি 23-24 a lady was raped for supporting 2018 এই অঞ্চলে। সো এখানে আপনার মানে আওয়ামী লীগের রিপ্রেশন ওয়াজ 2018 তাই না, যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। So, মানে আওয়ামী লীগ রিপ্রেশন হিয়ার ওয়াজ খুবই ভয়াবহ। হ্যাঁ, খুবই ভয়াবহ। হ্যাঁ, হ্যাভিং সেড অল অফ দোজ থিংস, আসলে ইটস গোইং টু বি, মানে আমি এটা আমার ওই যে একটা কার্ড আছে না, যে মানে একটা অ্যাবস্টেইন কার্ড, আমি এটা অ্যাবস্টেইন কার্ড খেলছি এটাতে, নো কমেন্টস। আচ্ছা, তা আপনি এখানে কোনো কমেন্ট করছেন না, ওকে। তো এই ক্ষেত্রে আমি যতটুক মানে ইনফরমেশন কিছুটা পেয়েছি ফিল্ড লেভেলের, এবং কিছু সার্ভে যেহেতু হয়েছিল, যদিও বিগ স্যাম্পল সাইজ ছিল না, এবং এখানে আমি আরেকটা জিনিস মাথায় রাখছি যে এটা হচ্ছে সদরে যেহেতু মানে আন্দোলনটা জুলাই অগাস্টের আন্দোলনের একটা সেন্টারও ছিল আসলে, মানে নোয়াখালীতে যথেষ্ট পরিমাণ আন্দোলন হয়েছিল, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইয়াংরা যেই সেন্টারগুলিতে বেশি আন্দোলন করে সেখানে একটু হলেও জামাত বা এনসিপির একটা সাপোর্ট বেস থাকে। তো এবং আমরা সার্ভেগুলিতে দেখেছি যে নোয়াখালী যে টোটালটা আলাদা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ সার্ভে হয়নি, মানে হয়েছিল, বাট টোটাল যদি আমরা নোয়াখালীর টোটাল সার্ভে যদি টোটাল যেই অংশটা, সেখানে দেখেছি যে জামাতের এবং বিএনপির মধ্যে বেশ ক্লোজ ফাইট, এবং ইনফ্যাক্ট জামাত একটু এগিয়েও আছে কিছু কিছু, মানে দু একটা সার্ভেতে। তো সেটা নিশ্চয়ই আগের 3টা আসনে না, কারণ আগের 3টা আসন তো আসলে মানে সিগনিফিকেন্টলি বিএনপি, অলমোস্ট দেখা যাবে যে 70% মতো বিএনপি হওয়ার কথা। তো অতএব জামাতের সাপোর্টটা মেইনলি হয়তো সদর থেকে দেখেছি তো, এবং হিস্টোরিক্যালও দেখছি যে এক ধরনের জামাতের একটা ভোট বেজ আছে। তো আমি ওই সবগুলো চিন্তা করে লাইক এখানকার বেজ লাইন ভোট সদর এবং কিছু সার্ভে, ইলেকটোরাল কিছু সার্ভে, সেগুলোতে আমি ভিত্তি করে আমি, এবং আরেকটা যেটা এতেশাম বললেন যে শাহজাহান সাহেব নিজের অনেক বয়স্ক থাকাতে নিজেও হয়তো ওইভাবে মুভ করতে পারছেন না, তো
তো সেই সবগুলিকে বিবেচনা রেখে আমি এই ক্ষেত্রে ইসাক খন্দকারকে এগিয়ে রাখছি। আমার অ্যাকচুয়ালি আমি আমার মাইন্ড চেঞ্জ করলাম। আপনি সদরের ম্যাচগুলোতে আমিও এখানে জামাতকে দিচ্ছি, কারণ আসলে আপনি যেটা বললেন আর কি, যে আই ওয়াজ অ্যাকচুয়ালি থিংকিং দ্যাট যে সদর যেহেতু হচ্ছে শহর এলাকা এবং এখানে আন্দোলনের যে এফেক্টটা সেটা হয়তো জামাতের পক্ষেই যাবে। ওকে, তাহলে আমরা দুইজন এখানে এই আসনে চারে জামাতকে পেইড করছি এবং এতেশাম বিএনপিকে পেইড করছে। বাট এতেশাম কিন্তু এটাও বলেছে যে এটা ভেরি টাফ কম্পিটিশন হবে। সো আমরা তাহলে আগাই। এটা হচ্ছে নোয়াখালী 5। এটা হচ্ছে এখানে বিএনপি এখানে সবসময় না, মানে একটা মওদুদ আহমেদ এবার এখানে দুইবার জয়লাভ করেছিল। এখানে জামাত এই আসনে 96 সালে 16% ভোট পায়, সেবার বিএনপি এখানে 20% ভোট পেয়েছে। অতএব জামাত আর বিএনপির মানে একটা বেস লাইন কিন্তু এখানে খুব বেশি মানে ডিফারেন্ট না। এই আসনেও 12 জন প্রার্থী আছে এবং ওয়ান অফ দ্য হাইয়েস্ট আর কি, প্রচুর প্রার্থী, এবং এখানে কিছু ভোট কাটাকাটি হওয়ার সম্ভাবনাও আছে। এই আসনেও বিএনপি এবং জামাতের মধ্যে ভালো লড়াই হবে বলে মনে হচ্ছে। এতেশাম, আপনি কি কিছু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছেন লোকাল লেভেলে এবং আপনার প্রেডিকশন? জি অবশ্যই। তো এই আসনটাতে এসে দেখা গেছে মানে লাস্ট 15 বছর 17 বছর যা যা হয়েছে সবগুলোর প্রভাব এই আসনে এসে পড়ছে। তো এই আসনে এটা এখানে হলো বিখ্যাত সেই কোম্পানিগঞ্জ উপজেলা, যেটা ছিল ওবায়দুল কাদের এরিয়া। এখানে 2008-এ উনার আর মওদুদ আহমেদের মধ্যে ফাইট হয়েছিল। উনি মনে হয় 1 বা 2000 ভোটে মওদুদ আহমেদকে হারিয়েছিলেন। তার আগে এখানে মওদুদ সাহেব বেশ কয়েকবার জিতেছিলেন। উনার ওয়াইফ হাসনা মওদুদ, যিনি পল্লী কবি জসিমউদ্দিনের মেয়ে, উনিও এখানে এমপি ছিলেন এবং উনি অ্যাকচুয়ালি এখানে প্রার্থিতা জমা দিয়ে তারপর বিএনপির অনেক অনুনয় বিনয় উনি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তাও অনেকজন আছে এখানে এবং আমি যতদূর জানি জামাত এই এরিয়াটা স্ট্রংলি টার্গেট করেছে। মানে অন্য অনেক এরিয়া ছেড়ে দিয়ে, যে জামাত বুঝতে পারছে যে তাদের জেতার খুব একটা পসিবিলিটি নাই, তারা মানুষজনকে এই এরিয়াতে রিডিপ্লয় করেছে। কাজে এই এরিয়াতে দেখা যাচ্ছে বিএনপি প্রার্থী বারবার বলছে যে এখানে ইলেকশনের এই এনভায়রনমেন্ট নাই, আমাদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তো আপনি মানে সারা জামাতের দেশের আসলে 1, 2, 3 টার্গেট করে কোনো লাভ নাই, কারণ ওগুলি দে আর টু স্ট্রং ফর বিএনপি। রাইট। সো 2026 সালে নোয়াখালীতে যদি বিএনপি প্রার্থী বলে যে আমাদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, আমার কাছে এটা বেশ স্ট্রং ইন্ডিকেশন যেটা জামাত টার্গেট করছে এবং এখানে আমি জামাতকেই আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি, আমি বলি নাকি? হ্যাঁ আপনি বলেন। আচ্ছা, না আমি হ্যাঁ আমি ইয়ে আর কি এতেশাম যা যা বললো তার সাথে আরেকটা জিনিস অ্যাড করি। আবার বিএনপির ক্যান্ডিডেট কিন্তু এখানে আপনার প্রচুর খরচ করছে। সো অন দি এমনি হিস্ট্রি, মানে আমরা পুরনো বন্দোবস্তে বলতে বুঝতাম যে মানি অ্যান্ড মাসল। এখানে ইটস গোইং টু বি, ইট সিমস টু বি যে মানি ভার্সাস মাসল, যে জামাত হ্যাজ দ্য মাসল অ্যান্ড বিএনপি হ্যাজ দ্য মানি। আমি এখানে মাসুলকে এগিয়ে রাখছি। এট দি এন্ড আমার মনে হয় যে এরকম ক্লোজ ফাইট হলে পরে যারা ইলেকশনের দিন মাঠ দখল করতে পারবে, টাকা ডাজন্ট ম্যাটার, মানে টাকা ম্যাটারস লেস, মানে মানি ম্যাটারস লেস দেন মাসুল, এবং জামাত হ্যাজ দ্য মাসুল। আমি জামাতকে এগিয়ে রাখছি। ওকে, এখানে মোস্ট প্রবলি আমি একটু ইনফরমেশন কালেক্ট করার সময় দেখলাম যে ফখরুল সাহেব বোধহয় কোনো এক সময় জামাতের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এতে সময় আপনি কনফার্ম করতে পারবেন, মানে এটা আপনি জানেন? মানে এখানে আমার ঠিক মেমোরিতে নাই, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। তো সেই ক্ষেত্রে উনি হয়তো জামাতের ভোটও এক্সপেক্ট করছিলেন, কিন্তু মোস্ট প্রবলি মানে এখন জামাত হয়তো কিছুটা হলো লোকাল বিএনপিও হয়তো কিছুটা হলো জামাতের, মানে বিএনপির ফখরুল সাহেবের পুরো সাপোর্ট তারা হয়তো পাচ্ছে না, ফখরুল সাহেব পুরো লোকাল সাপোর্ট হতে পাচ্ছে না, এবং এক্ষেত্রে মোস্ট প্রবলি ফখরুল সাহেব কি এবারে তো বোধহয় প্রথম ইলেকশন করছেন এতেশাম, নিউ ক্যান্ডিডেট। এখানে আগে ছিলেন মওদুদ আহমেদ আর ওবায়দুল কাদের, ওনাদের মধ্যে পাল্টাপাল্টি হতো। তো সেই জায়গাতে আমার অ্যানালাইসিস হচ্ছে যে উনি আসলে অন্য 4টা আসনের মতো যে একটা মানে যেই বেনিফিটটা ওনারা পায় যে নোন ক্যান্ডিডেট, তো সেটা ওনারা তো পাবেন না, এবং এতেশাম ওয়াজ ভেরি রাইট।
আমিও শুনেছি যে এই আসনটাকে জামাত আসলে নোয়াখালীর খুব স্ট্র্যাটেজিক একটা আসন হিসেবে দেখছে। তো আমিও এই আসনে আসলে জামাতকে এগিয়ে রাখবো সবগুলি কারণেই, যে খুব ফোকাসড ওয়েতে কাজ করছে এই আসনে। এখানে নিউ ক্যান্ডিডেট, বিএনপির হিস্টোরিক ভোট বেস অন্যদের মতো একেবারে একচেটিয়া না, এবং এখানে মওদুদ আহমেদের মতো আসলে পার্সোনালিটি ভোটও তো আসলে হয়তো বিএনপি পাবে না। তো সেই জায়গাটাতে আমি আসলে সবগুলি বিবেচনা করে আমি এই আসনেও জামাতকে এগিয়ে রাখছি। তো আমি তাহলে এই আসনটাতে আমি এবং এতেশাম জামাতকে এগিয়ে রাখছি, জ্যোতির রহমান বিএনপিকে এগিয়ে রাখছে নোয়াখালী 5-এ। আচ্ছা, আমরা এখন না নোয়াখালী না আমিও 6-এ জামাতকে চলে এগিয়ে যাই। রেখেছি, সরি। না না হ্যাঁ সরি, হন। আমি আমি না তাহলে হ্যাঁ শুনেন, এতেশাম আমিও কি আপনি জামাতকে জামাতকে এগিয়ে রেখেছিলেন বললাম। নাকি? আমিও জামাতকে সরি, বলেছি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমি তো একটু কনফিউজ ছিলাম। তাহলে আমরা তিনজনই এক্ষেত্রে জামাতকে এগিয়ে রাখছি আমরা নোয়াখালী 5-এ। তিনজনই জামাতকে বললাম। আমি বললাম যে জামাত হ্যাজ মাসল আর বিএনপি হ্যাজ মানি। জি। ওকে ওকে ওকে, সরি, ওকে ফাইন। তাহলে আমরা হাতিয়া 6-এ চলে যাই। হাতিয়া 6 উইল বি ইন্টারেস্টিং, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখানে হান্নান মাসুদ, এনসিপির সেন্ট্রাল লিডার, যিনি বিভিন্ন সময়ে মিডিয়াতে বিভিন্ন কারণে এসেছেন, মানে আলোচিত হয়েছেন, উনি এখানে পার্টিসিপেট করছেন, এবং উনি কিন্তু একেবারে মানে প্রায় বছর খানেক ধরেই উনি প্ল্যান করে রেখেছিলেন যে এখানে ইলেকশন করবেনই, এবং সেটার জন্য উনি যথেষ্ট পরিমাণ এফোর্টও দিয়েছেন। ওনাকে ঢাকায় গত 6 মাস বোধহয় খুব কম দেখা যাচ্ছে অন্যান্য এনসিপি সেন্ট্রাল লিডারদের মতো। এইখানে উনি পার্টিসিপেট করছেন। এইখানে মোহাম্মদ মাহবুবুর রহমান বিএনপি প্রার্থী, উনি এখানে আছেন। এখানে সবচেয়ে মোস্ট ডিসাইডিং ফ্যাক্টর মোস্ট প্রবলি হবে একজন স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম, কারণ ফজলুল আজিম সাহেব কিন্তু নিজে বিএনপির হয়ে এখানে জিতেছিলেন এবং স্বতন্ত্র হয়েও জিতেছিলেন, এবং মোটামুটি ভালো ভোট পেয়ে জিতেছিলেন 51%। তো এইবার উনিও বিএনপির মানে প্রার্থী হিসাবে অ্যাপ্লাই করেছিলেন, বাট আমি জানি না কোনো একটা কারণে তাকে এখানে বিএনপির প্রার্থী করা হয়নি। সেটা বিএনপির জন্য মানে আলটিমেটলি রাইট ডিসিশন ছিল কিনা আই এম নট শিওর, বাট উনি এখানে প্রার্থী হয়েছেন এবং উনি যথেষ্ট পরিমাণ এফোর্টও দিচ্ছেন। এবং এখানে আরেকজনও আছেন যে তানভীর উদ্দিন রাজীব, উনিও কিন্তু বিএনপিরও একজন বিদ্রোহী প্রার্থী। তো বিএনপির টেকনিক্যালি এখানে 2জন বিদ্রোহী প্রার্থী আছেন। তো এবং হান্নান মাসুদও আছেন। তো সরি, আগে এতেশাম দিয়ে শুরু করি। এতেশাম, আপনার কাছে কি মনে হয়, এটা কি বেশ ইন্টারেস্টিং একটা ফাইট মনে হচ্ছে আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, তো অন্য সব এই সিটে আপনি যদি ভেবে দেখেন, বিএনপির প্রোডাক্ট সাইকেল বেশ ম্যাচিউর স্টেজে, যে একটা প্রোডাক্টকে ওনারা বারবার টেস্ট করে আসছেন। এই স্টেজে ওনারা একদম ইনএক্সপিরিয়েন্সড, মানে একজন নতুন ক্যান্ডিডেট লাগবে, একজনকে ট্রাই করছেন, আরেকজন রেবেল দাঁড়িয়ে গেছেন। ফজলুল আজিম সাহেব এখানে বেশ কয়েকবার জিতেছেন, ডেফিনেটলি ভালো হোল্ড এবং আছে। স্বতন্ত্র হিসাবেও জিতেছেন, স্বতন্ত্র হিসাবেও স্বতন্ত্র হিসেবে জিতেছেন। জিতেছেন, জি জি, এক্স্যাক্টলি। আবার স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। কিন্তু আমি এখানে হান্নান মাসুদকে আগিয়ে রাখবো। মানে একটা বাংলাদেশে একটা নির্বাচনে জিততে যা যা লাগে, যে আপনি একটা সিটের উপর ফোকাস করবেন, ওখানে প্রত্যেক সপ্তাহে যাবেন, ওই এরিয়াতেই আপনি সময় দিবেন, এবং আপনার কাজের উপর অপোজিশন রেগে যাবে, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি রাজনীতি করলে অবশ্যই অপোজিশন মানুষ আপনার উপর রাখবে, আপনার উপর ক্ষিপ্ত হবে, বিরক্ত হবে, যেটা আমি দেখি সার্জিসের জন্য, এই হাসনাত আব্দুল্লাহর জন্য, এবং এই হান্নান মাসুদের জন্য। এবং নাহিদ যদি এই তিনজনের কাছ থেকে একটু শিখতেন, আমার ধারণা উনিও আরো ভালো করতেন। তো আমি এই সিটে হান্নান মাসুদকে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি? এখানে আসলে আপনার আজিম সাহেবকে হারানো খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু তারপরেও আপনার কিন্তু হান্নান আচ্ছা, আমার মাসুদ, একটা প্রশ্ন, জি এতেশাম এবং জ্যোতি দুজনের কাছে, তো বিএনপি এরকম একটা অলমোস্ট শিওর শর্ট ক্যান্ডিডেটকে রিফিউজ কেন করলো? মানে আই এম কিউরিয়াস টু নো। এই এই প্রশ্নটা আমিও আসলে রিসার্চ করছিলাম, আমি আসলে উত্তর খুঁজে পাই নাই। এতেশাম, আপনি কি জানেন? হ্যাঁ, উনার সাথে বিএনপির লিডারশিপে ওরকম হয়নি, মানে যে একটা একই সাথে কাজ করা, আন্দোলনে একসাথে থাকা, উনি সেটা করতে পারেনি। এবং যিনি অ্যাকচুয়ালি বিএনপির প্রার্থী,
উনি বেশ ডিভিশনাল দায়িত্ব অনেকদিন ধরে পালন করে আসছেন এবং অর্গানাইজেশন থেকে উঠে আসছেন আস্তে আস্তে করে। কাজে ওই দিক থেকে কিন্তু উনি মানে কিন্তু বিট্রেও বিএনপি করেননি। উনি কিন্তু আবার হাসিনার সাথে জয়েনও করেননি। রাইট। আজিম সাহেব, হ্যাঁ। সো দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং যে মানে এরকম যখন হয় তখন কিন্তু এটা মানে হাসিনার সাথে চলে যেতে পারতো। তার ক্ষেত্রে কিন্তু প্রেশারও ছিল বা মানে ক্যারটস অ্যান্ড স্টিক্স আর কি, যে আপনি চলে আসেন, এক দিব, হয়তো মিন দিব কিছুটা আর কি, বাট হি ডিডন্ট। হ্যাঁ, সো আমি এটা আজিম সাহেবকে দিচ্ছি, স্বতন্ত্র আজিম সাহেব। মাসুদ ইজ ট্রাইং ভেরি আই থিঙ্ক মাসুদ উড কাম সেকেন্ড। বিএনপি এখানে মানে ফর্মাল অফিসিয়াল বিএনপি হয়তো 3 নম্বরে আসবে, কিন্তু আজিম সাহেবকে হারানো ভেরি ভেরি ডিফিকাল্ট। এই এরিয়ার উপর এই হাসিনার একটা ত্যক্ত বিরক্তই ছিল। এই কুমিল্লা, নোয়াখালী, ফেনী, she was like, you guys go to whatever you want, I'm not even going to try. তো একদিক দিয়ে ওদেরকে খুব একটা চালানো হয়নি। ওকে, আচ্ছা, তাহলে এতেশাম হান্নান মাসুদকে দিচ্ছে এনসিপি, জ্যোতি বিএনপি। আমি এক্ষেত্রে না, হান্নান ফজলুল মাসুদকে, আজিম মনে হয় নাকি? সরি জ্যোতি ভাই কাকে সরি বলেন? আপনি, আমি না আজিমকে বললাম, আজিম সাহেবকে স্বতন্ত্র। হ্যাঁ, বাট এতেশাম আপনি হান্নান মাসুদকে আগিয়ে রাখছেন। তো রাইট। আমিও এই আসনে হান্নান মাসুদকে আগিয়ে রাখছি, বাট আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ জ্যোতি দ্যাট মানে আজিম সাহেব ইজ ভেরি টাফ ক্যান্ডিডেট। কিন্তু আসলে এটাও ঠিক যে উনি হয়তো কিছুটা হলো ওল্ড বন্দোবস্তর, মানে উনি অনেকবার ছিলেন এখানে, বয়স একটু বেশি, হান্নান মাসুদ ভেরি ইয়াং, এবার নতুন ভোটাররাও একটা বড় রোল প্লে করবে। তো এবং আমার যতটুকু জানি যে হান্নান মাসুদ কিন্তু গত 1 বছরে অলমোস্ট কাইন্ড অফ যেটা নর্মাল লোকাল এমপিরা যে সুবিধাগুলো আদায় করে মানে সরকারের থেকে, উনি কিন্তু এটা আদায় করেছে বিভিন্ন মানে কনস্ট্রাকশন ওয়ার্ক বা এই জায়গা, এই জিনিসগুলিতে কিন্তু উনি দেখিয়েছে যে মানে হি রিয়েলি কেয়ারস অ্যাবাউট পিপল। তো সেই বেনিফিটটাও উনি হয়তো পাবে। তো আমার কাছে মনে হয় যে সব দিক বিবেচনা করতে, এবং আপনাদের দুজনের সাথে আমি একমত যে এখানে বিএনপির যে ফর্মাল ক্যান্ডিডেট আসলে তেমন একটা চান্সই নাই। এখানে মূল লড়াইটা আসলে হবে আজিম সাহেব এবং হান্নান মাসুদের মধ্যে। তো ইভেন আজিম সাহেব যদি শুধু এই দুজন থাকতো, আজিম সাহেব প্রবলি উড হ্যাভ ডান বেটার, কারণ হয়তো বিএনপির অন্য বিদ্রোহী ক্যান্ডিডেট এবং বিএনপি ক্যান্ডিডেট ইটসেলফ আজিম সাহেবের ভোটে হয়তো কিছু কাটতে পারে। তো ওই পার্সপেক্টিভে আমি হান্নান মাসুদকে এগিয়ে রাখছি, কারণ চারজনের মধ্যে হয়তো ম্যাক্সিমাম 35% ভোট পেয়ে জিতা সম্ভব। তো সেটা আমার মনে হয় হান্নান মাসুদ পাবে। তো ওই পার্সপেক্টিভে তাহলে আমরা এই আসনটাও কমপ্লিট করছি। তো এখানে আবারও বলছি যে আমাদের যদি সামারি করি, নোয়াখালীর 1, 2, 3 এই তিনটাতেই আমরা সবাই একমত দ্যাট বিএনপি খুব ইজিলি জিতবে। নোয়াখালী 4-এর ক্ষেত্রে আমি বিএনপি বলেছিলাম। হ্যাঁ, আপনি বিএনপি বলেছিলেন, আমি আর জ্যোতি বোধহয় জামাত বলেছি নাকি? জ্যোতি, কেন কনফার্ম? আচ্ছা, আর নোয়াখালী 5-এর ক্ষেত্রেও আমরা সবাই জামাত বলেছি। আর নোয়াখালী 6-এর ক্ষেত্রে আমি আর এতেশাম এনসিপি এন্ড জ্যোতি স্বতন্ত্র প্রার্থী আজিম সাহেব। ওকে, আমরা এ পর্যায়ে এখানে এটা শেষ করছি আমাদের নোয়াখালীর রিভিউ। আমরা এখন চলে যাই কুমিল্লায়। 11টা আসন আছে। আমরা আরেকটা লিংক পাঠান। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এই পর্যায়ে একটা ব্রেক নিচ্ছি। আমরা এই পর্যায়ে ছোট একটা ব্রেক নিচ্ছি। আমরা 5 মিনিটের মধ্যে আবার আপনাদের সাথে লাইভে আসছি কুমিল্লা, চাঁদপুর এই দুইটা ডিস্ট্রিক্ট নিয়ে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।